সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের ফার্স্ট পার্টের ভেক্টর চ্যাপ্টারের নৌকা নদীর কিছু ম্যাথ করে দেওয়ার চেষ্টা করতেছি। অনেকে রিকোয়েস্ট করছে যে নৌকা নদীর ম্যাথগুলা তোমাদের করে দেওয়ার জন্য, কিন্তু প্রবলেমটা হচ্ছে ম্যাথ করে দিতে হইলে তোমাদের ম্যাথগুলো তো তোলা লাগে। আচ্ছা, তারপর আমি চেষ্টা করব তুলতে। তো নৌকা নদীর ম্যাথ যদি আমাদের করতে হয়, সাধারণত আমাদের সামন্তরিকের থিওরিটা একটুখানি জানা লাগে। সামন্তরিকের সূত্রটা তো তোমরা তো জানোই। এখন আমি সামন্তরিকের সূত্রটা একটুখানি প্রমাণ করেই দেখাচ্ছি, কিন্তু সামন্তরিকের সূত্রটা মুখে বলতেছি, সেটা তোমরা দেখো। এটা তোমাদের বইতেও আছে, যে চিত্রে খেয়াল করো, ও এ বিসি একটা সামন্তরিক দেখতে পাচ্ছ, তাই না? তাহলে ও এ বিসি সামন্তরিকে দেখলে ও হইল কি নির্দিষ্ট বিন্দু, ও হইল কৌণিক বিন্দু। তাইলে আমরা যদি এইভাবে বলি, আমি জিনিসটাকে যদি এইভাবে ডিরাইভ করি, এই কৌণিক বিন্দু এইটা হইল পি ভেক্টর, আর এইটা হচ্ছে তোমার কিউ ভেক্টর। পি এবং কিউ এটা হইল সামন্তরিকের কর্ণ ওবি, ওবি হইল আমাদের আর, ঠিক আছে? এই পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হইল থিটা। তা সামন্তরিকের সূত্র কি বলে? সামন্তরিকের নির্দিষ্ট কৌণিক বিন্দু হতে দুটি সন্নিহিত বাহু বরাবর যদি দুটি ভেক্টর ক্রিয়াশীল হয়, তাহলে সামন্তরিকের যে কর্ণ, কেমন সামন্তরিকের যে কর্ণই বল দুটির বা ভেক্টর দুটির লব্ধির মান নির্দেশ করে। কিসের মান নির্দেশ করে? লব্ধির মান নির্দেশ করে। লব্ধিটা কি? লব্ধিটা হচ্ছে দুটি ভেক্টরের যোগফল, তাই না? তাইলে আমি একটু প্রুফ করে তাও দেখাচ্ছি। আমি সূত্রটা লিখি নাই, দেখো। ও এ বিসি একটি সামান্তরিক, ও এ বিসি একটি সামান্তরিক, ঠিক আছে? ও এ বিসি একটা সামান্তরিক। ও এ বরাবর আমরা কি ধরছি? ও এর সমান আমরা লিখছি পি। তারপরে দেখো ওসি, ওসি ইকুয়াল টু লিখছি আমরা কিউ। ও বি ইকুয়াল টু লিখছি কত আমরা? আর, ঠিক আছে? তাইলে খেয়াল করো, ও এ কে, তাইলে আমাদের সামান্তরিকের সূত্র অনুযায়ী সূত্র কিন্তু এইটা, ও এ বি সি। তাহলে আমরা লিখতে পারি ও বি ইকুয়াল টু কত? ও এ প্লাস ও সি। তাহলে ও বি ইকুয়াল টু কত? আর। ও এ ইকুয়াল টু হইলো কত? পি। ও সি ইকুয়াল টু হইলো কিউ। এটা হইলো তোমার সামান্তরিকের সূত্র। এখান থেকে আমরা কি বের করব? এখান থেকে আমরা বের করব লব্ধির মান। এইখান থেকে আমরা বের করব লব্ধির মান, ঠিক আছে? আচ্ছা, এই লব্ধির জন্য আমি ও এ কে ডি পর্যন্ত বাড়াইছি, ঠিক আছে? দেখো, ও এ কে কি পর্যন্ত বাড়াইলাম? ডি পর্যন্ত। বি থেকে ডি এর উপর বিডি লম্ব টানছি। তো লম্ব টানার পরে আমরা কি লিখতে পারি? এ বি ডি ত্রিভুজে, এ বি ডি ত্রিভুজে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইটা হলো তোমার কি? পিথাগোরাস। এইটা হলো পিথাগোরাসের উপপাদ্য। এই ছোট্ট ত্রিভুজটা থেকে আমরা আরও একটা জিনিস বের করে নেই, সাইন আলফা ইকুয়াল টু কি? সাইন আলফা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? তাহলে এইটা আর এটা সমান্তরাল, সুতরাং এইটাও কিউ। তাইলে আমরা লিখতে পারি বিডি ইকুয়াল টু কত? এ বি সাইন আলফা। তাহলে আমরা লিখতে পারি বিডি ইকুয়াল টু কত? কিউ সাইন আলফা। তাইলে গেল আমাদের বিডির মান। আবার কস আলফা ইকুয়াল টু কি? কস আলফা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এই ত্রিভুজটাতেই, কেমন? তো ভূমিটা কত? এডি, অতিভুজটা কত? এ বি। তাহলে তুমি লিখতে পারো এডি ইকুয়াল টু কত? এ বি কস আলফা। তার মানে কত? কিউ কস আলফা। এবার আসো, ও বি ডি সমকোণী ত্রিভুজে, ও বি ডি সমকোণী ত্রিভুজে, ও বি ডি সমকোণী ত্রিভুজে আমরা কি লিখতে পারি? দেখো, ও বি ডি, ও বি স্কোয়ার ইকুয়াল টু কি? ও ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এইটা আমার কি? পিথাগোরাস, তাই না? পিথাগোরাসের উপপাদ্য। তাহলে খেয়াল করো, ও বি স্কোয়ার ইকুয়াল টু ওডির জায়গায় তুমি কি লিখো? ও এ প্লাস এডি হোল স্কোয়ার। খুব ইজি জিনিস, প্লাস বিডি স্কোয়ার, তাই না? মানে আমি খুব দ্রুত তোমাদের প্রমাণটা করে দেখাচ্ছি। তাহলে খেয়াল করো, ও বি স্কোয়ার ইকুয়াল টু কি? ও এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এডি
প্লাস এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে দেখো ওবি স্কোয়ার ইকুয়াল টু কত, ওএ স্কোয়ার প্লাস 2 ইন্টু ওএ ইন্টু এডি প্লাস দেখো এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু কী পাইছো তুমি, এই যে এ বি স্কোয়ার, তাই না? এখান থেকে লেখো এ বি স্কোয়ার। তাইলে তুমি ওবি ইকুয়াল টু কী ধরছো, আর। এটা হলো আর স্কোয়ার, এটা হলো পি স্কোয়ার 2p, এটির জায়গায় লেখো কিউ কস আলফা, তারপরে দেখো কিউ স্কোয়ার। তাহলে আর এর পরিবর্তে তুমি কি লিখতে পারো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। খেয়াল করো, খুব অল্প সময়ে আমি তোমাদের জিনিসটা প্রুভ করলাম কি সামান্তরিকের সূত্র থেকে লব্ধির মান নির্ণয়। ঠিক আছে, সামান্তরিকের সূত্রের সাহায্যে কি নির্ণয় করলাম, লব্ধির মান। এখন জিনিসটা আবার যদি রিপিট করি তাহলে আবার দেখো, সেটা হচ্ছে কি আমাদের লব্ধিটা কত, এ বি ডি সমকোণী ত্রিভুজে আমরা কি নিলাম, পিথাগোরাসের উপপাদ্য। একদম প্রথম থেকে দেখো, দেখো এ বি ডি সমকোণী ত্রিভুজে এ বি স্কোয়ার ইকুয়াল টু কি, এ বি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তারপর এইটা কেন নিলাম, এইটার পরে কিন্তু আবার এইটা না, আমরা জানি সাইন আলফা, এই যে সাইন আলফা নিলে আমরা কি পাবো, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে আমরা বিডি বাই এডি এবি পাইলাম। তাহলে বিডি ইকুয়াল টু কত, এ বি সাইন আলফা, বিডি ইকুয়াল টু কত, কিউ সাইন আলফা। এই ত্রিভুজটাতেই, হ্যাঁ এই যে দেখো এই ত্রিভুজেই আমরা এই যে এই ত্রিভুজটা, বুঝছো, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটাতে আমরা কি করলাম, কস আলফা নিলাম। তাহলে কস আলফা ইকুয়াল টু কত, ভূমি বাই অতিভুজ। তাহলে এডি ইকুয়াল টু কত, এ বি কস আলফা, তাহলে কিউ কস আলফা। আবার দেখো ও বি ডি সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কোয়ার, এই দেখো অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে ওডির পরিবর্তে কি লেখা যায়, ও এ প্লাস এডি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তো এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ারের পরিবর্তে কি লেখা যায়, এই যে দেখো এ বি স্কোয়ার। তাহলে আমাদের এই মানগুলো আমাদের এখানেই আছে, ও এ সমান কত পি, এ বি সমান কত, এই যে এ বি আর ও সি পরস্পর সমান্তরাল, এইটা কিউ তাই এইটাও কিউ, লিখলাম কিউ স্কোয়ার। তাহলে আমরা কি পেয়ে গেলাম, লব্ধির মান পাইলাম। এখন আমরা বের করব লব্ধির দিক। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা বের করতেছি লব্ধির দিক। দেখো ও বি ডি সমকোণী ত্রিভুজে, ও বি ডি সমকোণী ত্রিভুজে আমরা কি লিখতে পারি, টেন থিটা ইকুয়াল টু কত, লম্ব বাই ভূমি, তাই না? তাইলে আমরা কি লিখতে পারি, টেন থিটা ইকুয়াল টু বিডি, ওডি ইকুয়াল টু লেখা যায় ও এ প্লাস এডি। তাহলে আমরা একটু খেয়াল করো, এই যে বিডির মান, এই যে দেখো বিডির মান আমি রেডি করে রাখছি, তাই না? এই বিডির মানটা এখান থেকে এখানে বসাও, তাইলে কত হইল, কিউ সাইন আলফা। তারপরে দেখো এডির মান, ও এর মান তো আমার পি ছিলই, এডির মান আমার এই যে কিউ কস আলফা। ব্যাস হয়ে গেল। তাইলে খেয়াল করো, এইটা হচ্ছে আমার দিক আর ওটা হচ্ছে আমার লব্ধির মান। তাইলে খেয়াল করো, এটা হচ্ছে আমার লব্ধির মান, এই যে এইটা হচ্ছে আমার লব্ধির মান, এইটা হচ্ছে আমার লব্ধির মান, আর এটা হচ্ছে আমার কি, লব্ধির দিক। এটা হচ্ছে আমাদের লব্ধির দিক। এখন আমরা যে নৌকা নদীর অঙ্ক করতে যাচ্ছি, ঠিক আছে, আমি পুরাটা মুছলাম, ক্লিয়ার? এটা হলো কি আমার লব্ধির মান, আর এটা কি আমার লব্ধির দিক। আচ্ছা এবার আসো, পুরাটা মোছার পরে দেখো, খেয়াল করো এটা একটা সামান্তরিক, ঠিক এইটা খেয়াল করো, এইটা হইলো নদী। হ্যাঁ দেখো সামান্তরিকের অবস্থাটা খেয়াল করো,
হ্যাঁ, এইটা হইলো নদী। আমি এটা আছে এইভাবে, আমি কি করলাম, এই নদীতে, এই যে নদী, এটা হলো একটা নদী, এদিকে বরাবর অর্থাৎ নদীর এই পার, এটা হলো নদীর এই পার, এটা হলো নদীর অপর পার, এই পার থেকে অপর পারে যাব। তা স্বভাবতই তুমি বুঝতে পারতেছো, যদি নদীতে স্রোত থাকে তুমি কোনোভাবেই সোজা ওই পারে যেতে পারবে না, স্রোত তোমাকে কি এই দিকে নিয়ে যাবে, তাই না? তাহলে খেয়াল করো, আমি যেতে চাচ্ছি এই পয়েন্টে, কিন্তু আমাকে এই পয়েন্টে যদি যাইতেই হয় তাহলে কি করতে হবে, একটুখানি অ্যাঙ্গেল করে নৌকাটা চালাইতে হবে। এটা হলো আমার নৌকা, এটা হলো নৌকার বেগ, আর এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ। ওকে, এই দেখো এই যে স্রোত যাচ্ছে, তো এই স্রোতের বেগ আগে আমি ওয়ে বরাবর ধরছি কত, পি, এখন পি এর জায়গায় আমি ধরছি ইউ। ওকে, আবার দেখো এটা আছে কত আমাদের কিউ, এই কিউর জায়গায় আমি ধরছি ভি, আর এটা হচ্ছে আমাদের লব্ধি। এই যে কোণটা দেখতে পাইতেছো, এই কোণটা হইলো আমাদের আলফা, বুঝতে পারছো? আবার এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই যে দেখো খেয়াল করো, এইটা হইলো আমার থিটা। ওকে, তাহলে খেয়াল করো, তাইলে হইলো স্রোতের বেগ, স্রোতের বেগ, স্রোতের বেগ হইলো কত, পি ইকুয়াল টু হইলো ইউ। নৌকার বেগ, নৌকার বেগটা কত, নৌকার বেগ হইলো কিউ, কিউ ইকুয়াল টু ভি। লব্ধি বেগ, লব্ধি বেগটা কত, লব্ধি বেগ হইলো ডব্লিউ, লব্ধি বেগ আর, আর ইকুয়াল টু কত, ডব্লিউ। সুতরাং এটা আমরা জানি, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ cos আলফা। তাইলে আমরা কি পাইতে পারি, এই মানটা বসায় দেই, ডব্লিউ স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার ভি স্কোয়ার টোয়াইস ইউ ভি কস আলফা। তাহলে ডব্লিউ ইকুয়াল টু কত, রুট ইউ স্কোয়ার ভি স্কোয়ার টোয়াইস ইউ ভি কস আলফা। আবার দিক, দিক নির্ণয় করলে কি করতে হবে, টেন থিটা ইকুয়াল টু, টেন থিটা ইকুয়াল টু কত, বি সাইন আলফা। এটাই লিখি, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। তাহলে টেন থিটা ইকুয়াল টু কী লেখা যাবে, বি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস বি কস আলফা। মূলত এই সূত্র এবং এই সূত্র দিয়েই আমরা নৌকা নদীর অনেক ম্যাথ করব, বুঝতে পারছো কথাটা? নৌকা নদীর অনেক ম্যাথ আমরা এই সূত্র দিয়েই করব। আর এখন আমি মোটামুটি কতগুলো ম্যাথ করার চেষ্টা আছি, দেখি কতটুকু আগানো যায়, তাই না? তাহলে ব্যাপারটা তো তোমরা ক্লিয়ার। তোমরা খেয়াল করো, চিত্রে একটা মানে উদ্দীপক আছে, চিত্রে প্রবাহমান নদীর প্রস্থ হইল 1.5 কিলোমিটার, খেয়াল করছো? তারপরে দেখো স্রোতের বেগ, স্রোতের বেগটা দেওয়া আছে, দেখো স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার। এই যে দেখো নদীর স্রোত, স্রোতের বেগটাকে আমরা ইউ দ্বারা ডিনোট করছি, কেমন? স্রোতের বেগ হইল 4 কিলোমিটার পার আওয়ার। তারপরে দেখো নৌকা এ বিন্দু থেকে স্রোতের কারণে সরাসরি বি বিন্দুতে যেতে পারতেছে না, কিন্তু তার চাহিদা হইল বি বিন্দুতে। এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব হইল 1.5 কিলোমিটার। এখন এ থেকে যেহেতু সে বি বিন্দুতে যেতে চায়, আমি যদি একদম সোজা চালাই তাহলে সম্ভব না, তখন নৌকাটা কী করলো, 3 কিলোমিটার পার আওয়ারে এডি বরাবর রওনা দিল। এডি বরাবর রওনা দিয়ে সে বি বিন্দুতে আস্তে আস্তে পৌঁছাতে চেষ্টা করবে। আমার প্রশ্ন হইল কি, এসি বরাবর নৌকায় অতিক্রান্ত দূরত্ব, মানে এসি বরাবর আমার অতিক্রান্ত দূরত্বটা বের করতে বলছে। আচ্ছা, এখন দেখো নৌকা নদীর অঙ্ক যদিও আমি বলছি সামন্তরিকের সূত্র দিয়েই সব অঙ্ক করতে হবে, কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু জ্যামিতিক কাজ দিয়েও কিন্তু এই অঙ্কগুলো করা যায়। হ্যাঁ, খুব ইজিলিভাবেই করা যায়, সেই দিক থেকে তাকাইলেও কিন্তু অঙ্কগুলো তোমার হওয়ার সম্ভাবনা আছে বা হবে। যেমন দেখো আমার এই অঙ্কটা, এই কোণটা হলো 30 ডিগ্রি, তাই না? এইটার এইটা একান্তর কোণ, তাহলে এইটাও তো 30 ডিগ্রি। তাহলে এইটা যদি কোণ হয়, এটা লম্ব, হ্যাঁ এইটা ভূমি, এইটা অতিভুজ, তাইলে আমরা তো এখানে খুব ইজিলি কাজটা করতে পারি। কী কাজ করতে পারি, আমরা দিতে পারি কি cos থিটা, তাই না? আমরা ব্যবহার করতে পারি কি, এই যে আমরা গয় লিখতে পারি কি, এইটাকে যদি আমি
ত্রিভুজ মনে করি, যে এ সি বি ত্রিভুজে, খেয়াল করো, এ সি বি ত্রিভুজ যদি আমি মনে করি, এ সি বি ত্রিভুজে, এ সি বি ত্রিভুজে cos 60 ইকুয়াল টু কি লেখা যায় দেখো, cos 60 ইকুয়াল টু এ বি ডিভাইডেড বাই কি, হ্যাঁ এ বি ডিভাইডেড বাই, হ্যাঁ এটা হলো 30, তাহলে এই কোণটা হলো 60, তাহলে এইটা যদি কোণ হয়, এটা লম্ব, এইটা ভূমি, এটা অতিভুজ। cos 60 ইকুয়াল টু লেখা যায় কি এ বি ডিভাইডেড বাই এসি, তাই না? তাহলে কত হইলো cos 60 মান কত, তারপরে দেখো একবারে আমি বসায় দিচ্ছি, cos 60 হইল হাফ, তাই না, sin 30 হাফ, cos 60 হাফ ইকুয়াল টু কত, এবির মান কত, এবির মান হইল 1.5 কিলোমিটার, আর এসি, তাহলে এসির আমি মান বের করি কত, 3 কিলোমিটার। বুঝতে পারছো কথাটা? একদম ইজি। এবার আসো গ নাম্বার। গ নাম্বার বলছে এডি বরাবর নৌকা চালিয়ে রহমত মাঝি কি বি বিন্দুতে পৌঁছাতে পারবে। তো এডি বরাবর তুমি সবসময় একটা জিনিস মনে রাখবা, যে নৌকা নিরাপদে অপর পারে কিভাবে পৌঁছাবে বা কি ব্যবস্থা নিলে, হ্যাঁ নিলে নৌকা অপর পারে যাবে, এই সকল কথা যদি তোমাকে বলা হয়, তাহলে তুমি বুঝতে হবে কি সামুদ্রিকের সূত্র থেকে তুমি কি পড়ছো। দেখো সামুদ্রিকের সূত্রটা যদি আমি এইভাবে আঁকি, কেমন এইভাবে আঁকি, এইটা যদি তার লব্ধি হয়, এটা যদি তোমার পি হয়, এটা যদি কি হয়, এই মধ্যবর্তী কোণটা কত, আলফা ছিল না, মনে পড়ে, এই কোণটা ছিল আলফা। তার মানে কি তুমি এই কথাগুলো বলার অর্থ হইল এইটা তোমার মধ্যবর্তী কোণের মানটাই তুমি কি বের করবা। এখন আমরা এডি বরাবর নৌকা চালাবো, এবি বরাবর নৌকা চালাইলে আমরা আগে বের করি। তাহলে খেয়াল করো আমরা কি বের করব, গ আমরা আমাদের এখানে দেওয়া আছে কি নৌকার বেগটা দেওয়া আছে, তাই না? নৌকার বেগটাকে কি দ্বারা প্রকাশ করছি আমরা, নৌকার বেগ হইল ভি, নৌকার বেগ দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার। তারপরে কি স্রোতের বেগটাকে আমরা ধরছি ভি ইউ ইকুয়াল টু কত, 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা জানি টেন থিটা ইকুয়াল টু কি বি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস বি কস আলফা। তাহলে 1090, থিটার মান কত আমাদের, থিটার মান হইল, আমাদের আলফার মানটা দেওয়াই আছে, আলফার মান কত, এই যে এই পুরা কোণটা, তাই না, এই পুরা কোণটা হইলো কত, একটু হইলো 90 ডিগ্রি, ঠিক আছে, একটু হইলো 90 ডিগ্রি। চিত্রে আমাদের আর কি দেওয়া আছে আমরা একটু দেখি, হ্যাঁ একটু হইলো 90 ডিগ্রি, একটু হইলো 30 ডিগ্রি, একটু হইলো 60 ডিগ্রি। তাহলে এই কোণ থেকে এই পর্যন্ত কত, 90 প্লাস 30 ইকুয়াল টু কত, 150 ডিগ্রি। তাইলে আমাদের টেন থিটা ইকুয়াল টু লিখতে পারি, বি এর মান বসাও 3 সাইন আলফা ডিভাইডেড বাই ইউ হইল কত, 4 প্লাস 3 কস আলফা। তাইলে আমাদের আলফার মানটা আমরা বসায় দিই 150 ডিগ্রি, এখানেও 150 ডিগ্রি। এখান থেকে আমরা কিসের মান বের করব, থিটার মান হইল তোমার কি, থিটার মান হইল 46.94 ডিগ্রি। তাইলে খেয়াল করো এডি বরাবর যদি আমি নৌকা চালাইলে আমাকে থিটার মান হচ্ছে কত, 46.94, যেহেতু লব্ধি 90 এর চেয়ে কম, হ্যাঁ কম কোণ উৎপন্ন করে, তাইলে কি হইলো, যেহেতু আমাদের খেয়াল করো এখানে সোজা যাইতে হইলে তোমার এই মধ্যবর্তী কোণটা হওয়ার কথা ছিল কত, 90 ডিগ্রি, হ্যাঁ এইখানে আমরা লব্ধি যদি এইটাকে ধরি, যেহেতু এইখানে 90 ডিগ্রি অপেক্ষা কম কোণ উৎপন্ন করছে, তার মানে সে এডি বরাবর নৌকা চালিয়ে বি বিন্দুতে পৌঁছাতে পারবে না। যেহেতু এডি বরাবর না
যেহেতু লব্ধি 90 ডিগ্রি, 90 ডিগ্রির চেয়ে কম কোণ উৎপন্ন করে সুতরাং এডি বরাবর নৌকা চালিয়ে অপর পারে পৌঁছানো সম্ভব নয়। খেয়াল করো ম্যাথটা কিন্তু কোনো জটিলই না, বুঝছো? এখানে নৌকার বেগটাকে আমরা ধরছি ভি, স্রোতের বেগটাকে ধরছি আমরা ইউ, ঠিক আছে? তাহলে আমরা জানি টেন থিটা ইকুয়াল টু কি? টেন থিটা ইকুয়াল টু স্রোতের বেগটাকে আমরা ধরছি ইউ, তাই না? স্রোতের বেগ হইল ইউ, তাহলে ইউ ইকুয়াল টু হইল আমাদের 4, আর নৌকার বেগ হইল আমাদের ইউ হইল কত? নৌকার বেগ হইল ভি, স্রোতের বেগ হইল ইউ। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম? থিটার মানটা পেয়ে গেলাম। তাহলে যেহেতু লব্ধি 90 এর চেয়ে কম কোণ উৎপন্ন করে, সুতরাং এডি বরাবর নৌকা চালিয়ে অপর পাড়ে পৌঁছানো সম্ভব নয়। ঠিক আছে অঙ্কটা? খেয়াল করো, বোর্ডে আরেকটা ম্যাথ দেওয়া হয়েছে, এটা হলো দিনাজপুর বোর্ড 2019। ফিগারে খেয়াল করো, বলছে ওবি বরাবর করিমের বেগ। এই যে ওবি বরাবর করিমের বেগ, এটাকে আমরা ধরছি ইউ1 বা ইউ ধরলাম আমরা এটা, হ্যাঁ? এটা ইউ ইকুয়াল টু কত? 8 মিটার পার সেকেন্ড। আবার দেখো ওএ বরাবর রহিমের বেগ ইউ1 ধরো, এটাকে ধরছি 7.5 মিটার পার সেকেন্ড। করিম কত বেগে, প্রশ্ন হইল করিম কত বেগে অপর পাড়ে পৌঁছবে? তাইলে দেখো এইটা হইলো করিমের একটা বেগ, এটা হইলো তোমার স্রোতের বেগ আছে b1 মিটার পার সেকেন্ড, আর করিমের বেগ আছে 8 মিটার পার সেকেন্ড। তাইলে দেখো এই দুইটার মাঝে এইটা হইলো কি? লব্ধি বেগ না? বুঝছো কথাটা? তাহলে আমরা জানি কি? আমরা জানি চিত্র হতে নদীর, হ্যাঁ, চিত্র হতে করিমের বেগ, চিত্র হতে করিমের বেগটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? করিমের বেগটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করলাম, হ্যাঁ? এটাকে আমরা ইউই ধরি। করিমের বেগ ইউ ইকুয়াল টু 8 মিটার পার সেকেন্ড। স্রোতের বেগ, তারপরে দেখো স্রোতের বেগটাকে কি দ্বারা প্রকাশ করি? বি ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড। তাহলে আলফা ইকুয়াল টু কত? আলফা ইকুয়াল টু হইল 120 ডিগ্রি। তাইলে খেয়াল করো, আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু কত? ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টোয়াইস ইউ ভি কস আলফা। তাইলে কত হইল? ইউর মান বসাও, 8 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 1 ইন্টু কস কত? 120 ডিগ্রি। বুঝতে পারছো কথাটা? তাইলে এইখানে মানটা বসাই, কত হইল? 7.55 মিটার পার সেকেন্ড। এইটা হইল কি? করিমের লব্ধি বেগ। এখন খেয়াল করো, বলছে রহিম ও করিমের মধ্যে কে আগে অপর পাড়ে পৌঁছবে। তাহলে আগে করিমের যেহেতু একটা লব্ধি বেগ পাইছি, করিমের সময়টা আগে বের করে নেই, তারপর রহিমের কাছে যাব। তাইলে দেখো নদীর প্রস্থ, এই দেখো নদীর প্রস্থটা আমাদের দেওয়াই আছে, ডি ইকুয়াল টু কত? ডি ইকুয়াল টু হইল 50 মিটার, এটা আমাদের দেওয়াই আছে। বুঝছো কথাটা? ডি ইকুয়াল টু হইল 50 না 500 মিটার দেওয়া আছে। তাহলে খেয়াল করো, প্রশ্ন মতে কি? ডি ইকুয়াল টু কত? 500 মিটার। ওকে, তারপরে দেখো আমাদের করিমের বেগ। এখন দেখো করিমের বেগটা তো পাইছি, করিমের ক্ষেত্রে আগে বের করি। করিমের বেগের উপাংশের সূত্র, ওই নিয়মটা আমি এখন আর দেখাচ্ছি না। উপাংশ ভি হলে
বেগের উপাংশ বি হলে বি ইকুয়াল টু কত u1 cos 180 ডিগ্রি, ঠিক আছে। এই যে দেখো এই যে এই কোণটা, এই যে একটু, হ্যাঁ, এই যে এইটা হলো u cos 30 ডিগ্রি, তো u ইকুয়াল টু কত 8, cos 30 কত, cos 30 হইল √3/2, √3/2 ইকুয়াল টু আমরা পাইতেছি কত 6.93 মিটার পার সেকেন্ড। এটা হলো করিমের বেগের উপাংশ। উপাংশের থিওরিটা আজকে করা হয় নাই, এটা আমি নেক্সট ক্লাসে দেখায় দিব। তাহলে এইটা গেল। এখন দেখো করিমের অতিক্রান্ত সময়, করিমের নদী পার হতে সময়, নদী পার হতে সময়, সময় কত, সময় t1 হলে, তাহলে আমরা লিখতে পারি t1 ইকুয়াল টু কি, t1 s ইকুয়াল টু vt, তাহলে t1 ইকুয়াল টু d/v, d এর মান কত 500, v এর মান কত 6.93, তাহলে এখান থেকে আমরা পাইলাম কত 72.15 মিটার পার সেকেন্ড। তাহলে আমি অলরেডি করিমের অপর পাড়ে যাওয়ার যে সময়টা সেটা আমরা বের করে নিছি। এবার আসো রহিমের ক্ষেত্রে। রহিমের বেগটাকে আমরা কি ধরছি, রহিমের বেগটাকে আমরা u1 দ্বারা প্রকাশ করি। এই যে রহিমের বেগ 7.5 মিটার পার সেকেন্ড। ওকে, তাইলে দেখো রহিমের অপর পাড়ে যাওয়ার সময়, রহিমের অপর পাড়ে পৌঁছাতে সময়, এই দেখো এই মানে সূত্রটা তোমাদের কাছে নতুন না, আমি এটা ডিরাইভ করে দেখাই নাই। t2 ইকুয়াল টু d/u1 সাইন আলফা, ঠিক আছে। এই থিওরিটা আগে তোমরা বই থেকে পড়ে নিতে হবে। নদীর অপর পাড়ে পৌঁছাতে সময় এই যে সোজাসুজি যাচ্ছে, যে বেগে যাচ্ছে সেটা হলো u1। এই স্রোত এবং রহিমের মধ্যবর্তী কোণটা কত 90 ডিগ্রি। এই যে দেখো স্রোত এবং রহিমের মধ্যবর্তী কোণ হইল 90 ডিগ্রি। তাইলে আমরা এখান থেকে লিখতে পারি কত d 500, তাই না। u1 এর মান কত, u1 এর মান হইল 7.5, সোজাসুজি যেহেতু যাচ্ছে সাইন 90 ডিগ্রি, তাইলে আমরা এখানে পাচ্ছি কি, এখানে আমরা পাচ্ছি হলো 66.67 মিটার পার সেকেন্ড। তাইলে ঠিক আছে। সুতরাং কে আগে যাবে দেখো, t1 এর মান এখানে কত পাইছো 72, আর t2 এর মান কত 66, তার মানে রহিম আগে অপর পাড়ে পৌঁছবে। রহিম এখানে তুমি এভাবে লিখতে পারো, যেহেতু t1 ইজ গ্রেটার দেন t2, সুতরাং সুতরাং কি রহিম আগে অপর পাড়ে পৌঁছবে, রহিম আগে অপর পাড়ে পৌঁছাবে, ঠিক আছে। তাহলে খেয়াল করো, এর আগের অঙ্কগুলো ছিল একরকম, এই অঙ্কটা একটুখানি অন্যরকম। আর এই যে উপাংশের যে ফর্মুলাটা, এটা আগে তোমাদের পড়ে নিতে হবে। আমি আর এখানে উপাংশের সূত্রটা ডিরাইভ করি নাই। তাহলে আবার খেয়াল করো যে আমরা কি করছি, এখানে দেখো এটা ছিল করিমের বেগ, এটা ছিল তোমার স্রোতের বেগ। স্রোত এবং করিমের মধ্যবর্তী কোণটা কত 120 ডিগ্রি। এই 30 তোমার বইতে দেওয়া আছে, চিত্রে দেওয়া আছে। তাহলে এইটা যেহেতু সোজাসুজি রহিম যাচ্ছে, এই কোণটা 90 ডিগ্রি, যার কারণে আমরা এই পুরা কোণটা পাচ্ছি কত 120 ডিগ্রি। এই যে দেখো, তারপরে দেখো যেহেতু এইটা হলো স্রোত আর এইটা হলো করিম, এদের মাঝখানে হবে লব্ধি বেগ, এইটা হচ্ছে আমাদের লব্ধি বেগের ফর্মুলা। এবার আসো দ্বিতীয় প্রশ্নে, বলছে রহিম ও করিমের মধ্যে কে আগে অপর পাড়ে পৌঁছবে। এখন আগে করিমেরটা সেরে নেই, করিমের বেগের উপাংশটা বের করে নেই। করিমের বেগের উপাংশটাকে বি ইকুয়াল টু ইউ কস আলফা, এই যে এটা হইলো ইউ, আর আলফা হইলো তোমার এই যে পুরা কোণটা, যেহেতু অনুভূমিকের সাথে উপাংশ, অনুভূমিক হইলো কস, বললাম না উপাংশের ফর্মুলাটা আলাদা, এইটা আমরা আলাদাভাবে থিওরিটা দেখে নিব। তাহলে cos 30 মান বের করলাম, তাহলে অপর পাড়ে যেতে সময় এস ইকুয়াল টু বিটি, তাহলে এস এর জায়গা হইলো ডি আর বি এর জায়গা হইলো বি। t1টা বের করে নিছি, t1 ইকুয়াল টু d/v। তারপরে দেখো এবার আসো রহিমের
বেগটা দেওয়াই আছে, তাই তো? রহিমের অপর পারে পৌঁছা, এইটাও কিন্তু মানে নদীর এই পার থেকে অপর পারে যাওয়ার যে সময়, এটা হলো সেই সময়ের সূত্র। টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা, তোমাদের বইতে আছে টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা। তাহলে এখানে টি এর জায়গায় আমার টি টু ধরছি, যেহেতু রহিমের জায়গায়, বি এর জায়গায় ইউটা হইলো রহিমের বেগ u1। হ্যাঁ, তাইলে আমরা মানটা বসায় দিলাম, তারপরে দেখো অঙ্কটা ইজিলি হইল। তাইলে দেখো দুইটা নতুন ফর্মুলা তোমাদের একটু জানা লাগলো, যে নদীর এ পার থেকে অপর পাড়ে পৌঁছাতে যে সময়, সেটা হচ্ছে এইটা। এটা হলো টি ইকুয়াল টু কত, ডি বাই ভি সাইন আলফা। এইটা একটা নতুন শিখলা, এটা কিন্তু নতুন না, এটা তোমার বই থিওরিতেই আছে। তোমরা থিওরিটা একটু পড়লেই এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর আমি তখন তোমাদের এই করোনার পরে আমি তোমাদেরকে এগুলো তো ডিটেলস ক্লাসে দেখাই, তারপরে আর একটুখানি বলে দিলাম। ঠিক আছে, তাইলে খেয়াল করো, আমরা এখান থেকে এখন মাত্র 2টা অঙ্ক করলাম, দেখি আরেকটা করা যায় কিনা।